জাপান এমন একটি দেশ যাকে পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রগুলোর একটি হিসেবে ধরা হয়, কিন্তু 11 মার্চ 2011 সালে প্রকৃতি এই দেশটিকে এমন এক গভীর আঘাত দেয় যার ক্ষত আজও পুরোপুরি শুকায়নি। সেদিন ইতিহাসের সবথেকে ভয়াবহ ভূমিকম্প এবং তার পরপরই আসা সুনামি জাপানের বিস্তীর্ণ এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে। হাজার হাজার মানুষ প্রাণ হারায় এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়। এই ভয়াবহ ধ্বংসের পরপরই জাপান সরকার ও সেখানকার প্রকৌশলীরা একটি বড় সিদ্ধান্ত নেন। তারা ঠিক করেন ভবিষ্যতে যেন এমন বিপর্যয় আর না ঘটে, সেজন্য তারা সবকিছু করতে প্রস্তুত। এই চিন্তা থেকেই শুরু হয় এমন একটি প্রকল্প যাকে মানব ইতিহাসের সবথেকে বড় ও সবথেকে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্পগুলোর একটি বলা হয়। জাপান সিদ্ধান্ত নেয় তারা নিজেদের উপকূলে, বিশেষ করে তোহোকু অঞ্চলে কংক্রিটের একটি বিশাল দেওয়াল নির্মাণ করবে। এই দেওয়ালটি হবে সমুদ্র ও শহরের মাঝখানে দাঁড়ানো এক শক্ত বাধা, যা ভবিষ্যতে আসা যে কোনো সুনামিকে ঠেকিয়ে দেবে। এটি কোনো সাধারণ দেওয়াল ছিল না, এর দৈর্ঘ্য প্রায় 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা করা হয় এবং অনেক জায়গায় এর উচ্চতা রাখা হয় 5 তলা ভবনের সমান। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল একেবারেই স্পষ্ট: মানুষের জীবন রক্ষা করা। সরকারের বক্তব্য ছিল, যদি ভবিষ্যতে আবার এত বড় কোনো সুনামি আসে তাহলে এই দেয়াল পানির ঢেউকে থামিয়ে দেবে, অথবা অন্তত এতটাই ধীর করে দেবে যে মানুষ পালিয়ে যাওয়া ও নিজেদের প্রাণ বাঁচানোর সময় পাবে। কাজ শুরু হয় এবং উপকূল জুড়ে কংক্রিটের বিশাল কাঠামো গড়ে তোলা হতে থাকে। এই প্রকল্পের ব্যয় প্রায় 12 বিলিয়ন ডলারের বেশি, বাংলা টাকায় প্রায় 15,000 কোটি টাকার সমান। প্রকৌশলীরা দিনরাত কাজ করেন, আর অল্প সময়ের মধ্যেই জাপানের সেই সুন্দর উপকূল, যেখানে আগে বালু আর খোলা সমুদ্র দেখা যেত, সেখানে ধূসর রঙের উঁচু এবং ভয়ঙ্কর দেওয়াল দাঁড়িয়ে যায়। বাহ্যিকভাবে এটি একটি চমৎকার সমাধান বলে মনে হচ্ছিল, কারণ জাপানের সম্পদের কোনো অভাব ছিল না এবং তারা যে কোনো মূল্যে নিজেদের জনগণকে নিরাপদ রাখতে চেয়েছিল। কিন্তু দেওয়াল নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর যে ফলাফল দেখা গেল তা প্রত্যাশার সঙ্গে মিলল না। গোটা পৃথিবী ভেবেছিল এবার জাপান পুরোপুরি নিরাপদ, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। প্রথম এবং সবচেয়ে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া আসে স্থানীয় মানুষের দিক থেকে, যাদের জীবন রক্ষার জন্য এই দেওয়াল তৈরি করা হয়েছিল। তাদের মধ্যে অনেকেই এর তীব্র বিরোধিতা শুরু করে। স্থানীয়দের অভিযোগ ছিল এই দেওয়াল তাদেরকে একটি জেলের ভেতরে বন্দী করে ফেলেছে। জাপানের উপকূলীয় এলাকার মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রের সঙ্গে যুক্ত ছিল। তাদের জীবিকা, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতি সবকিছুই নির্ভর করত সমুদ্রের উপরে। জেলেরা আগে ঘর থেকে বেরিয়ে সমুদ্র দেখতে পেত, যাতে আবহাওয়া আর ঢেউয়ের অবস্থা বোঝা যায়, কিন্তু এখন তারা বাধ্য হচ্ছে এক প্রাণহীন কংক্রিটের দেওয়াল দেখতে। তাদের সমুদ্রের সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষেরা বলতে শুরু করে তারা নিজেদের একটি দুর্গ কিংবা কারাগারের ভেতরে বন্দী মনে করছে, যেখানে বাতাস চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। এই মানসিক প্রভাব এতটাই গভীর ছিল যে অনেক মানুষ এই তথাকথিত নিরাপদ এলাকা ছেড়ে অন্য শহরে চলে যেতে শুরু করে, কারণ এই বন্দিত্বের জীবন তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। দ্বিতীয় বড় সমস্যা ছিল মিথ্যা নিরাপত্তার অনুভূতি। এটি ছিল একটি অত্যন্ত বিপজ্জনক মানসিক দিক, যার দিকে শুরুতে কেউ তেমন নজর দেয়নি। যখন আপনার সামনে 40 ফুট উঁচু একটি দেওয়াল দাঁড়িয়ে থাকে, তখন স্বাভাবিকভাবেই মনে হয় আপনি এখন পুরোপুরি নিরাপদ এবং কোনো ঝড় বা সুনামি আপনাকে ক্ষতি করতে পারবে না। বিশেষজ্ঞরা যখন এই পরিস্থিতি বিশ্লেষণ করেন, তখন তারা বুঝতে পারেন এই দেয়াল মানুষকে ধীরে ধীরে অলস ও অসতর্ক করে তুলছে। সুনামির সময় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো দ্রুত পালিয়ে উঁচু জায়গায় চলে যাওয়া, কিন্তু মানুষ যদি দেওয়ালের উপরে ভরসা করে ঘরের ভেতরেই বসে থাকে, তাহলে তারা প্রাণ হারাবে, কারণ প্রকৃতির শক্তির সামনে কোনো দেওয়ালই চিরস্থায়ী নয়। যদি সুনামির ঢেউ দেওয়ালের উচ্চতার চেয়ে বেশি হয়ে যায়, যেমনটি অতীতেও ঘটেছে, তাহলে দেওয়ালের পেছনে থাকা মানুষ, যারা নিজেদের নিরাপদ মনে করছিল, তাদের আর সামলে ওঠার সুযোগ থাকবে না। এই বিষয়টি জাপানি সরকারকেও নতুন করে ভাবতে বাধ্য করে। এরপর সামনে আসে পরিবেশগত ক্ষতির বিষয়টি, যা ছিল অত্যন্ত বিস্ময়কর। জাপানের উপকূলগুলো তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। সেখানে পর্যটক আসত এবং প্রাকৃতিক পরিবেশের একটি ভারসাম্য বজায় ছিল, কিন্তু 400 কিলোমিটার দীর্ঘ এই দেওয়াল পুরো ইকোসিস্টেমকে ধ্বংস করে দেয়। উপকূলের বালু ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, সমুদ্রের প্রাণী ও উদ্ভিদের বহু প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় এবং পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। যেসব এলাকা একসময় পর্যটকদের কারণে প্রাণবন্ত ছিল, সেগুলো এখন ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে, কারণ কেউই আর সমুদ্র দেখার জন্য কংক্রিটের একটি বিশাল দেওয়ালের পাশে যেতে চায় না। স্থানীয় ব্যবসা বাণিজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং অর্থনীতিতে এমন একটি ধাক্কা লাগে যার ধারণা নির্মাণের আগে কেউই করেনি। এই দেওয়াল শুধু পানিকেই আটকে রাখেনি, বরং বাতাসের চলাচলের পথ
বন্ধ করে দিয়েছিল। এর ফলে আশেপাশের শহরগুলোর তাপমাত্রায় পরিবর্তন লক্ষ্য করা যায় এবং মানুষের জীবনযাপনেও প্রভাব পড়ে। এই প্রকল্পের ফলাফলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, তা হলো ইঞ্জিনিয়ারিং কখনো প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ লড়াই করতে পারে না। জাপানে একটি শহর আছে যার নাম হচ্ছে তারো। সেখানে অতীতে এমনই বিশাল দেওয়াল তৈরি করা হয়েছিল যেগুলো গ্রেট ওয়াল অফ তারো নামে পরিচিত ছিল। মানুষ মনে করত তারা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় বাস করছে, কিন্তু 2011 সালের সুনামিতে সে দেওয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং পানি শহরের ভেতরে ঢুকে পড়ে, যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে। নতুন এই 400 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের পরও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, যদি ভূমিকম্প খুব বেশি শক্তিশালী হয় তাহলে এই দেওয়ালগুলো নিজে নিজে ভেঙে পড়তে পারে এবং তাদের ধ্বংসাবশেষ পানির সঙ্গে ভেসে গিয়ে শহরে আরও ভয়াবহ ক্ষতি ডেকে আনতে পারে। অর্থাৎ যে জিনিস সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে সেটা একসময় অস্ত্র হয়ে উঠতে পারে। এই বাস্তবতাটি মেনে নেওয়া কঠিন ছিল, কিন্তু উপেক্ষা করাও সম্ভব ছিল না। বন্ধুরা, জাপানের এই অভিজ্ঞতা গোটা বিশ্বকে একটি বড় শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা হলো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার চেয়ে তার সঙ্গে সামঞ্জস্য তৈরি করাই বেশি জরুরি। এই দেয়াল নির্মাণের সময়ে জাপানের ভেতরে একটি বড় বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, আমাদেরকে গ্রেট ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ কংক্রিট ও সিমেন্টে বিনিয়োগ করা উচিত নাকি গ্রিন ইনফ্রাস্ট্রাকচারে? অনেক বিশেষজ্ঞ প্রস্তাব দেন দেওয়াল বানানোর পরিবর্তে উপকূলীয় এলাকায় ঘন বন তৈরি করা হোক এবং মাটির উঁচু ঢিপি গড়ে তোলা হোক। এই পদ্ধতি শুধু কম খরচেরই নয়, বরং সুনামির ঢেউয়ের তীব্রতা কমাতেও কার্যকর হতো এবং পরিবেশও ধ্বংস হতো না। কিন্তু সরকার কংক্রিটের পথই বেছে নেয়। কোটি কোটি ডলার খরচ হওয়ার পরও মানুষ পুরোপুরি সন্তুষ্ট নয়, আবার তারা পুরোপুরি নিরাপদও নয়। এই পুরো ঘটনা প্রবাহে আরেকটি আকর্ষণীয় দিক হলো জাপানি সমাজের শৃঙ্খলা এবং আত্মসংযম। এত বিরোধিতা আর উদ্বেগের পরও যখন সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলল, তখন নির্মাণ কাজ সম্পূর্ণ করা হলো। এখন সেখানকার বাসিন্দারা এই দেওয়ালকে তাদের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করেছেন। কিছু কিছু জায়গায় দেওয়ালে ছোট জানালা বানানো হয়েছে যাতে মানুষ সমুদ্র দেখতে পায়, কিন্তু সেই জানালাগুলো মোটা কাঁচ দিয়ে বন্ধ, আর সেই খোলামেলা অনুভূতি আর কখনোই ফিরে আসবে না। নতুন প্রজন্ম যারা এই দেওয়ালের ছায়ায় বড় হচ্ছে, তাদের কাছে সমুদ্র এখন এক শত্রু বা বিপদের প্রতীক যা দেওয়ালের ওপরে অবস্থান করছে। অথচ পুরো প্রজন্মের কাছে সমুদ্র ছিল বন্ধু এবং জীবিকার উৎস। এই দেওয়াল প্রজন্মের মধ্যে চিন্তার যে পার্থক্য তৈরি করেছে, সেটি দেওয়াল বানানোর একটি ফল। আজ যখন আমরা এই 400 কিলোমিটার দীর্ঘ দেওয়ালের দিকে তাকায়, তখন এটি একদিকে মানবিক দৃঢ়তা ও প্রযুক্তির এক বিস্ময়কর নিদর্শন বলে মনে হয়, আবার একই সঙ্গে এটি মানুষের অসহায়ত্বের স্পষ্ট প্রমাণ। এটি আমাদের জানিয়ে দেয় আমরা যতই উন্নতি করি না কেন সমুদ্রকে বন্দী করতে পারবো না। জাপানের এই অভিজ্ঞতা এখন বিশ্বের বাকি দেশগুলোর জন্য একটি স্টাডি কেসে পরিণত হয়েছে। যেসব দেশ জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক ঝড়ের ঝুঁকিতে রয়েছে, তারা জাপানের এই দেওয়াল দেখে সিদ্ধান্ত নিচ্ছে কি করা উচিত আর কি করা উচিত নয়। এই দেওয়াল বিশ্বকে শেখাচ্ছে যে সুরক্ষা মানে শুধু কংক্রিটের বাধা দাঁড় করানো নয়, বরং সুরক্ষার অর্থ হচ্ছে সচেতনতা, আগাম সতর্ক ব্যবস্থা এবং প্রকৃতির প্রতি সম্মান। তবে এটাও বোঝা জরুরি, জাপান এই দেওয়াল কোনো খারাপ উদ্দেশ্যে তৈরি করেনি। তাদের উদ্দেশ্য ছিল নিজেদের জাতিকে রক্ষা করা, কিন্তু অনেক সময় ভালো সিদ্ধান্তের ফলও আমাদের প্রত্যাশার মতো হয় না। এই দেওয়াল এখনও সেখানে বাস্তবতা হয়ে দাঁড়িয়ে আছে। এটি কারো কাছে নিরাপত্তার অনুভূতি দেয়, আবার কারো কাছে এটি স্বাধীনতা আর প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার কারণ। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন।